এখন যে কনফিউশনটা একটা ধুলো ঝড়ের মতো বইছে, সেটাকে আমরা সহজে হয়তো বলতে পারি কোলেস্ট্রল কনফিউশন। এখন কোলেস্ট্রল নিয়ে অনেক কথা আমরা আগে আপনাকে বলেছি। তাহলে প্রথম যে কনফিউশনটা আমাদের ভাবাচ্ছে হচ্ছে যে আমাদের মধ্যে কেউ কেউ ডিজিটাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় লেখায়, ব্লগে আমি পড়ছি, ধুম করে একটা কমেন্ট করছেন যে অমুক তমুক জায়গায় বলা হয়েছে যে কোলেস্ট্রলকে আমরা আর অ্যাট রিস্ক সাবস্টেন্স বলে মনে করছি না। অর্থাৎ কোলেস্ট্রল জিনিসটা আদৌ অতটা খারাপ নয়, কোলেস্ট্রল বাড়লেই বা কী হলো, কমলেই বা কী হলো। এবং আমেরিকান ফুড অ্যান্ড ডায়েটারি গাইডলাইন তারা বলে দিয়েছেন যে কোলেস্ট্রল ইজ নট অ্যান অ্যাট রিস্ক সাবস্টেন্স। দেখুন, এই ব্যাপারটা একটা 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 বিরাট মাত্রায় একটা অর্ধ সত্য। আমরা কি জানি? আমরা মোটামুটি জানি যে হ্যাঁ, আমাদের অবশ্যই কোলেস্ট্রল বাড়া উচিত না। এবং আমরা যখন কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল মাপছি, আমরা টোটাল কোলেস্ট্রল দেখছি, এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, সমস্ত বিভিন্ন ধরনের সাবটাইপগুলোকে আমরা চোখে রাখছি। আর এটাও আমরা অনেক নাড়াচাড়া করে সবাই দেখেছেন যে খাওয়া দাওয়ার কোলেস্ট্রলটা আমার ব্লাড কোলেস্ট্রলকে হয়তো মেরে কেটে 30% to 40% ইনফ্লুয়েন্স করে। অনেকটাই ইনফ্লুয়েন্সড হয় শরীর, লিভার কিভাবে কাজ করছে তার উপরে। ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু। তাহলে ওই যে 2015 to 2020 যে আমেরিকান ডায়েটারি গাইডলাইন বলেছিল, তারা সোজা গোদা বাংলায় এই কথাটা বলার চেষ্টা করেছিল যে ডায়েটারি কোলেস্ট্রল ইজ নট দি অল ইম্পর্টেন্ট থিং। যে যতটুকু ডায়েটারি কোলেস্ট্রল আমাদের দরকার, আমাদের শরীরের দরকার, শরীরের কোলেস্ট্রলের আপ টু আ সার্টেন লেভেল কোলেস্ট্রলের প্রয়োজন আছে। আমাদের শরীরের স্ট্রাকচারের মধ্যে কোলেস্ট্রল আছে, প্রতিটি সেল কোষের মধ্যে কোলেস্ট্রল আছে, শরীরের ইম্পর্ট্যান্ট হরমোন সিস্টেমস কাজ করছে কোলেস্ট্রলের মধ্যে দিয়ে। So the US guideline never said for a moment যে কোলেস্ট্রল বাড়লো কি কমলো দেখতে হবে না। সেটা বলার চেষ্টা করেছিল যে ডায়েটারি কোলেস্ট্রল ইজ নট দি অল ইম্পর্টেন্ট থিং। এবং আমরা আমাদের কোলেস্ট্রল রিকোয়ারমেন্ট, ধরুন কেউ আগে প্রায় মুখে ছিপিয়ে এটা বসে থাকতো যেন এক ফোঁটা কোলেস্ট্রল শরীরে না ঢোকে, সেখান থেকে তারা একটা কোলেস্ট্রল অ্যালাউয়েন্স এই সব কথা বলে। So which is very different from the fact to say যে কোলেস্ট্রল বেড়ে গেলে, এলডিএল বেড়ে গেলে, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে আমরা কোনো একেবারে তোয়াক্কা না করে ঘুরে বেড়াবো। ইট ডিড নট সে দ্যাট অ্যাট অল। সুতরাং নাম্বার ওয়ান, সেটাকে মিসকনসিভ করবেন না। সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ, একসময় হতো না যে নানা মুনির নানা মত, ব্লাড প্রেশারটা কিভাবে আমরা কন্ট্রোল করব, এই নিয়ে ব্যাপারটা কনফিউজড হয়ে গেছিল। এখন অনেক রকম কনফিউশনের পরে আমরা সহজ ভাষায় মেনে নিয়েছি 140, 80, 85-এর ওপর উঠতে দেবেন না। তাহলে দি আদার সোর্সেস অফ কনফিউশন যেটা কোলেস্ট্রল নিয়ে আসে, যে ধরুন ডিফারেন্ট ক্লিনিক্যাল গ্রুপস যারা আছেন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান কলেজ অফ কার্ডিওলজি, এবং যারা এন্ডোক্রিনোলজি বা ডায়াবেটিস নিয়ে কাজ করেন, তাদের মধ্যে কিছু 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 ফাইন পয়েন্টস অফ ডিফারেন্স আছে। কীরকম আছে? ধরুন আমি আপনাকে বললাম যে আপনার এলডিএল 100-র ওপরে ওঠা উচিত না। এখন কার্ডিওলজিস্টরা, ধরুন আমেরিকানরা হয়তো বলবে 100-র ওপরে ওঠা উচিত না, 100-র তলায় রাখতে পারলে ভালো। অন্য কেউ হয়তো বলবে 70-75-এর তলায় রাখতে পারলে ভালো। আবার যারা ডায়াবেটিক পেশেন্টসদের দেখেন, ডায়াবেটোলজিস্ট যারা, তারা বলতে পারেন ডায়াবেটিস উইথ কোলেস্ট্রল যদি থাকে আরও টাইটলি কন্ট্রোল করতে হবে, সেটাকে ইভেন বিলো 70 নিয়ে আসবেন, এলডিএলকে অ্যারাউন্ড 50-55। তাহলে ওয়ান্স এগেন, বিটুইন দ্য ডিফারেন্ট অ্যাডভাইসেস সবাই নিজের মতো করে মানুষের ভালো চেয়ে একটা গাইডলাইন দিচ্ছে। তার মধ্যে কিছু পার্সেন্টেজের ডিফারেন্স থাকতে পারে। কেউ মনে করেন যে ধরুন আপনার কোলেস্ট্রল ছিল আগে 100, এলডিএল ছিল 120,
আমি এবার তাকে পার্সেন্টেজ রিডাকশন করলাম, যে 120-কে 20% কমালে সেটা 100-এ চলে এলো। আই অ্যাম হ্যাপি উইথ 20-25% রিডাকশন। দ্যার আর সাম পিপল হু বিলিভ যে 25-30% রিডিউস করতে পারলে ভালো, বাট অনেস্টলি সেই গোলকধাঁধার মধ্যে পড়বেন না, আমরা পড়ব না, আপনাদের মধ্যে যারা পেশেন্ট দেখেন এবং দেখছেন আপনারা পড়বেন না। তাহলে আপনারা কিভাবে চলবেন? যাদের আরও আনুষঙ্গিক ঝামেলা নেই, মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো, আমরা এলডিএলটাকে 100-র তলায় রাখবো। যাদের ধরুন ডায়াবেটিস বা হাইপার টেনশন আছে, তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব 70-75-এ নিয়ে আসতে। আরও যদি টাইট কন্ট্রোল চান, সেটাকে নিয়ে আসবেন 50-55-এর তলায়। তার মানে কন্ট্রোল করতে হবে, 100-র ওপরে উঠতে দেওয়া যাবে না। এই বিষয়ে এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট। মেবি যে 3টি ডিফারেন্ট সংস্থার মধ্যে হয়তো সাম ডিফারেন্স ইন গাইডলাইন্স আছে। এবার এলডিএল কন্ট্রোল করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সব সময়তেই, ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল, আমরা সবাই বলেছি, সব সময় বলছি, এর মধ্যে স্ট্যাটিনস ইউজ করা হবে। স্ট্যাটিন যেগুলো আমাদের এলডিএল কমায়, কাকে কোন ডোজে দেবে, প্লিজ ওষুধের দোকানের সঙ্গে কথা না বলে ডাক্তারবাবুদের কাছে যাবেন। দ্য ডক্টরস উইল সিট উইথ ইউ। একটা জিনিস আপনার লিভার ফাংশন, সুগার স্টেটাস, এগুলো দেখে উনি বলে দেবেন। স্ট্যাটিনসের ওপরেও এখনও কিছু কিছু ওষুধ এসছে। এখন এসছে জেন্টেবাইব বলে একটা ওষুধ, এখন PCSK9 বলে আছে। যাদের মারাত্মক লিপিড প্রোফাইল হাই, তাদের আমরা কিছু কিছু ইনজেকশন দিতে পারছি, যেগুলো জেনেটিক মডুলেশন করে, ইনক্লিসেরান ইত্যাদি। আরও একটা মলিকিউল আছে, এক্ষুনি আপনাদের বসে সেগুলো মুখস্থ করতে হচ্ছে না। তাহলে পয়েন্ট নাম্বার 1, কোলেস্ট্রল কন্ট্রোল করা, এলডিএল কোলেস্ট্রল কন্ট্রোল করা প্রয়োজন। আপনার কি কি ফ্যাক্টরস আছে সেটা আপনার ডক্টর দেখে ডিসাইড করবেন। কোন ওষুধটা আপনার পক্ষে ইউজফুল উনি আপনাকে বলে দেবেন। অ্যান্ড ইট ইজ ট্রু, ওই মাস্টার মশাইদের মতো কেউ হয়তো একটু লিবারেলি নম্বর দেন, কেউ হয়তো একটু স্ট্রিক্টলি কনসিডার করে। শুধু স্ট্যাটিন না, এখন অনেক রকমের ওষুধ আছে রিস্ক মডিফাই করতে। আপনার যদি স্ট্যাটিনের ওপরেও অন্য কোনো ওষুধ লাগে, ইয়োর ডক্টর ইজ গোয়িং টু অ্যাডভাইস ইউ। স্ট্যাটিন কন্ট্রোল বা লিপিড কন্ট্রোলের সঙ্গে সঙ্গে ওয়েট ম্যানেজমেন্ট, এক্সারসাইজ, সুগার ম্যানেজমেন্ট অ্যাবসলিউটলি নেসেসারি। আর যদিও আমাদের ফোকাসটা বেশিরভাগ সময় এলডিএল কোলেস্ট্রলের উপরে থাকে, আমরা জানি যে এইচডিএলটাকে একটা লেভেলে রাখতে পারলে ভালো। আবার এটাও আমরা জানি যে এইচডিএলকে খুব একটা বেশি ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় না। আর পিছনে যে আর একটা আমাদের বন্ধু ঘুরে বেড়াচ্ছেন, তার নাম হলো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড যদি তার নিজে নিজে বাড়তে শুরু করে, তাহলে ট্রাইগ্লিসারাইডকেও কন্ট্রোল করার ওষুধ আছে, এবং সেটা কারো কারো ক্ষেত্রে ইউজ করতে হতে পারে। এলডিএল নিয়ে যেমন আমরা হার্টের কথা ভাবি, অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে সেটা প্যানক্রিয়াস বা এগুলোতেও ঝামেলা করতে পারে। আর যখনই আমাদের কোলেস্ট্রলের কথা হয়, তখন সবাই, আমার মনে হয় দেখবেন অনেকেই কোয়েশ্চেন করতে শুরু করবেন, আমি স্ট্যাটিন খাই, আমি ডিম খেতে পারি কিনা। আমরা এটাকে নিয়ে ডিটেইলে আলোচনা করেছি। ডায়েটারি কোলেস্ট্রল ফ্রম এগস, সেটা আপনি স্ট্যাটিন খেলেও খেতে পারেন। 1 এগ আ ডে, দিনে একটা করে এগ খাওয়াটা, ডিম খাওয়াটা খুব একটা আমাদের 99% মানুষের কোনো ক্ষতি করবে না। ডিমের মধ্যে, ইয়োকের মধ্যে অনেক ক্রিটিক্যাল ডায়েটারি বেনিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস আছে। ডিমের মধ্যে হাই কোয়ালিটি প্রোটিন আছে। তাহলে প্রথম কথা হলো যে এলডিএল কোলেস্ট্রল যে কন্ট্রোল করতে হবে, এই নিয়ে আজকে কারোর মধ্যে খুব একটা সংশয় নেই। খাওয়া দাওয়া, চলাফেরা, ডায়েট ইজ দ্য ফার্স্ট থিং। ওষুধ লাগলে কি ওষুধ কিভাবে লাগবে, প্লিজ নিজের ডাক্তারদের সঙ্গে একটু কথা বলুন। আর তারপরের যে ব্যাপারটা হলো যে কেউ একটু কড়া হাতে কন্ট্রোল করবেন, কেউ হয়তো
তাদের মধ্যে হয়তো টার্গেটের হয়তো 10-20% ডিফারেন্স থাকতে পারে, বাট ইট ডাজ নট মিন, একবারের তরেও এই কথাটা সত্যি নয় যে কেউ কোথাও দৈববাণী করে বলে দিয়েছে যে কোলেস্ট্রল, এলডিএল বেড়ে যাওয়াটা ক্ষতিকর নয়, এলডিএল কন্ট্রোল করার কোনো দরকার নেই, অমুক গভর্নমেন্টের তমুক স্ট্যাটিউট বলে দিয়েছে আমরা এখন একটা মানে একেবারে বিন্দাস হয়ে ঘুরে বেড়াতে পারি। প্লিজ এই ভুল ধারণাটা রাখবেন না। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।